গল্প পিয়নের আসরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজ শোনাবো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ রইল তৃতীয় পর্ব। শুরু করছি আজকের গল্প হরিপুরের হরেক কাণ্ড। জানি বাপু, তুমি বড্ড কাজের লোক। তা বলি, সুলোপানির কাছে কখনো কাউকে যাতায়াত করতে দেখনি? তা দেখবো না কেন, সুলোপানি বাবাজির কাছে সবাই যেত, এমনকি গোসাই, আপনিও যেতেন। কতদিন দেখেছি আপনি আর জটেশ্বর দাদা মুড়িসুড়ি দিয়ে গভীর রাতের দিকে বাবাজির ডেরায় গিয়ে সের হচ্ছেন। আহা, আমরা গাঁয়ের লোক, তার ভালো মন্দের খোঁজ নিতে যেতুম, সেই আর কি। আমাদের কথা হচ্ছে না, বাইরের কেউ আসতো, অচেনা মানুষজন, তাও আসতো। তবে কার কথা জানতে চান সেইটা খোলসা করে বলুন। ধরো যদি বলি, একজন খুব বেঁটে খাটো লোক। জগা আর পাগলু ফের মুখ তাকাতাকি করে নেয়। জগা বলল, তার নানা সাইজেরই আসতো, বেঁটে, লম্বা, মোটা, রোগা, কালো, ধলা। আমি একজন বিশেষ বেঁটে লোকের কথা বলছি। পাগলু বলল, বড্ড খিদে পেয়ে গেল যে গোসাই, এই অবস্থায় তো কথা চলে না। গোপেশ্বর গম্ভীর হয়ে বলে, তাই বুঝি? বলি, কথাটা ভাঙবার জন্য ঘুষ চাও নাকি? ঠিক আছে, দিনুর কাছ থেকে যে টাকা খেয়েছো সেটা নগেন দারোগার কানে তুলে দেবক্ষণ। নগেন দারোগা রিটায়ার করলে কি হয়, এখনো পাপি তাপির জম। পাগলু ঠিক করে একটু হেসে বলল, সে আপনার ইচ্ছে হলে বলুন গে। আর এদিকে আমরাও কথাটা একটু দিনুর কাছে নিবেদন করে দেবক্ষণ যে আপনি আমাদের ভয় টয় দেখাচ্ছেন। গোপেশ্বর গম্ভীর হয়ে বলল, প্যাঁচ কষছো ভায়ারা? তা আপনি কষলে আমাদেরও কষতে হয়। গোপেশ্বর ফের মোলায়েম হয়ে বলে, দারোগা বাবুকে বলে দেব বলেছিলাম, তা সে কথাটা ধরো না। আসলে কি জানো, খবর পেয়েছি একটা বেটে মতো লোক সুলোপানির কাছে খুব যাতায়াত করত। সুলোপানির গুম হওয়ার পেছনে তার হাত থাকতে পারে। জগা বলল, গুমটুম বাজে কথা। সুলোপানি বাবাজির আর এখানে পোষাচ্ছিল না, তিনি হিমালয়ে গিয়ে সাধু হয়েছেন বলেই লোকের বিশ্বাস। গোপেশ্বর খানিকক্ষণ চিন্তিত ভাবে বসে থেকে হঠাৎ বলল, জিলিপি খাবে নাকি ভাইয়ারা? তাই এই নাও 5টি টাকা। আমি গরিব মানুষ, এর বেশি আর পেরে উঠবো না। এতে কি হবে? জগা ঘাড় হেলিয়ে বলল, এতে হয়ে যাবে কোনো রকমে। কি বলো পাগলু দাদা? পাগলু বিরক্ত হয়ে বলল, তোর বড্ড ছোট নজর রে জগা। আহা, বষ্টুম মানুষ, যা দিচ্ছেন নিয়েই নাও। পাগলু অনিচ্ছুক হাতে টাকাটা নিয়ে ট্যাঁকে গুজে বলল, বেটে লোকটাকে আপনার কিসের দরকার? বেটে বলে তাকে অবহেলা করো না ভাইয়ারা, তার নামে একটা তল্লাট কাঁপে। ছোটখাটো মানুষ হলে কি হয়, সে হলো অ্যাটম বোম। তার নাম হলো নিতাই পাল। চেনো? একগাল হেসে পাগলু বলল, নিতাই পালকে চিনবো না? তবে তিনি যে এত ভয়ঙ্কর লোক তা জানা ছিল না। অনেক কিছুই তোমাদের জানা নেই ভায়া। তা নিতাই আসতো? প্রায়ই আসতেন। কি সব গুজগুজ ফুসফুস কথাও হতো দুজনের মধ্যে। বটে, আগে 7 গাঁ না কোথায় যেন বাড়ি, 7 গাঁয়ে। আপনি কি তাকে চেনেন গোসাই? চিনি মানে ওই আর কি, মুখ চেনা বলতে পারো। কথাটা হলো, নিতাই পালকে একটু ফিট না করলেই নয়। তাকে চেপে ধরলে সুলোপানির খবর পাওয়া যাবে, আর সুলোপানির খবর পেলে সরলা বুড়ির গুপ্তধনেরও হদিশ মিলবে। জগা হেসে উঠে বলল, গোসাই গুপ্তধনের স্বপ্ন দেখছেন? ওসব বাজে কথা। সরলা বুড়ির বাড়ি আমরা আতি পাতি করে খুঁজে দেখেছি, গুপ্তধন নেই। আলবাত আছে অন্তত 2 ঘড়া মোহর। সুজন বোস সকালবেলা থেকে একটু চিন্তিত।
3 কাপ কালো কফি খেয়ে বাগানে পায়চারি করে চিন্তার জট ছড়ানোর চেষ্টা করছেন। তাতে মাথার মেঘ কাটেনি। এখন বেলা 10:30 নাগাদ নিজের ল্যাবরেটরিতে বসে একটা সায়েন্স ম্যাগাজিনের পাতা ওল্টাচ্ছেন। দক্ষিণের জানালার দিকটায় ফণি মনসার ঝোপ জঙ্গল। সেদিক থেকে মৃদু একটু গলা খাঁকারির আওয়াজ এলো। সুজন ভ্রুটা সামান্য কুঁচকে মৃদু গলায় বললেন, আসতে পারো। মিনিট খানেক বাদে ল্যাবরেটরির খোলা দরজায় পাগলু এসে বসংবদ মুখ করে দাঁড়ালো। কি খবর পাগলু? আগে খবর তো মেলা, ধীরে ধীরে বলতে হবে, সময় লাগবে। সুজন একটু হেসে বললেন, গাঁয়ের লোকের একটা দোষ কি জানো? তাদের কাছে সময়ের কোনো দামই নেই। সময় কেমন করে কাটাবে তাই তারা ভেবে পায় না। 1 মিনিটের কথা 1 ঘন্টা ধরে ফেনিয়ে ফেনিয়ে বলে। তা যা বলেছেন। গুরুতর খবর হলে বলতে পারো, তবে সংক্ষেপে। যে আজ্ঞে। আমার এক স্যাঙাত আছে, জগা, জানেন তো? শুনেছি। চোর তো। আগে তবে বিশেষ সুবিধে করতে পারেনি। আজ তাকে দিনু গুন্ডা ধরেছিল একটা খুনের কাজে লাগানোর জন্য। আর গোসাই গোপেশ্বর আমাদের পাকড়াও করেছিল নিতাই পালের খবরের জন্য। ভ্রুটা একটু কুচকালো সুজনের। বললেন, নিতাই পালের কথা সে কি বলছে? সে বলছে নিতাই পালই নাকি সুলোপানিকে গুম করেছে। সুজন গম্ভীর ভাবে শুধু বললেন, গুম? আর কিছু? মাথা নেড়ে পাগলু বলল, সংক্ষেপে বলতে বলছেন তাই সংক্ষেপেই বললুম। তবে গোপেশ্বরের বিশ্বাস সরলা বুড়ির 2 ঘড়া মোহর আছে। সুজন একটু হাসলেন, বললেন, মোহরের গপ্প আমিও শুনেছি। মোহর কি ছেলের হাতের মোয়া? আগে আমরাও তাই বলেছি। ঠিক আছে, এখন যাও। পরঞ্জয় বাবুর খবর টবর একটু নিও। আগে নিয়েছি, কাল রাতেই গিয়েছিলাম। দিব্যি মনের আনন্দে আছেন। কোনো খবর দিতে হবে কি? খবর দেওয়ার কিছু নেই, শুধু জেনে আসবে কিছু লাগবে টাকবে কিনা, কোনো অসুবিধে হচ্ছে কিনা। কিচ্ছু লাগবে না, মনের আনন্দে আছেন। ঠিক আছে, এখন যাও। পাগলু চলে যাওয়ার পর সুজন চুপ করে বসে রইলেন। মিনিট 10 ধ্যানস্থ থাকার পর উঠে ল্যাবরেটরির দরজা বন্ধ করে খিল দিয়ে লোহার আলমারিটা খুললেন। ভেতর থেকে একটা কাঠের বাক্স বের করে ডালাটা খুলে কিছুক্ষণ চেয়ে রইলেন। বাক্সের ভেতর 7টা কড়ি আর 7টা পয়সা। রোজই কিছুক্ষণ তিনি জিনিসগুলো দেখেন। 7টা কড়ি মানে 7 কড়ি নামের কেউ একজন। এটা বুঝবার জন্য বেশি বুদ্ধির দরকার হয় না। কিন্তু মুশকিল হলো 7টা পয়সা নিয়ে। পয়সার ধাঁধা তিনি এখনো সমাধান করতে পারেননি। 7টা পয়সা মানে 7 পা হাঁটার সংকেত হতে পারে, 7 ফুট দূরত্ব হতে পারে, কিংবা আরো অনেক কিছু। সুজন বাক্সটা আবার যথাস্থানে রেখে আলমারি বন্ধ করে চেয়ারে বসতে যাচ্ছেন, এমন সময় বাইরে হেঁড়ে গলায় কে ডাকলো, সুজন বাবু আছেন নাকি? সুজন দরজা খুলে দেখলেন গদাই নস্কর আর নগেন দারোগা দাঁড়িয়ে আছেন। সুজন মৃদু হেসে বললেন, আসুন আসুন। ল্যাবরেটরির এক ধারে চেয়ার টেয়ার পাতা আছে। দুজনে বসবার পর নগেন দারোগা বলল, এসে ডিস্টার্ব করলাম নাকি? কোনো বৈজ্ঞানিক গবেষণা করছিলেন না তো? সুজন হেসে বললেন, কথাটা ঠাট্টার মতো শোনাচ্ছে। এই ল্যাবরেটরিতে কি গবেষণা হয়? যন্ত্রপাতি কোথায়? ইলেকট্রিক কোথায়? গবেষণা টবেষণা নয়, বসে বসে চিন্তা ভাবনা করি, এই আর কি। তা কি খবর বলুন? নগেন দারোগা পা ছড়িয়ে বসে বললেন, এই গাঁয়ে আপনি সবচেয়ে মান্যগণ্য লোক। অনেক লেখাপড়া করেছেন, বিলেত বিদেশ ঘুরে এসেছেন। আপনার কাছে একটা কথা বলতে আসা। বলুন। হরিপুর বড় শান্তির জায়গা ছিল।
কখনো কোনো গন্ডগোল হয়নি, কিন্তু ইদানিং এসব কি হচ্ছে বলুন তো? সুজন শান্ত গলায় বললেন, সুলোপানির নিরুদ্দেশ হওয়া নিয়ে ভাবছেন নাকি? শুধু সুলোপানি কেন, আমাদের পরঞ্জয় দাদারও তো একই কথা। দুটো লোক গাঁ থেকে উবে গেল মশাই, এ কি সোজা কথা? সুজন একটু চিন্তিত ভাবে বললেন, ঘটনা দুটি নিয়ে আমিও ভাবছি। সুলোপানির সঙ্গে আমার সামান্য আলাপ ছিল। পরঞ্জয় বাবু অবশ্য একরকম বন্ধু মানুষ, কিন্তু এরা কোথায় যেতে পারেন তা আমি ভেবেও পাচ্ছি না। গদাই নস্কর বলল, এই অঞ্চল আমার চেয়ে ভালো কেউ চেনে না। এক সময়ে সারা তল্লাট জুড়ে আমি ডাকাতি করে বেরিয়েছি। সব জায়গাতেই আজও আমার পুরনো চরেরা আছে, কিন্তু তারা কেউ কোনো হদিস দিতে পারেনি। সুজন গম্ভীরভাবে বললেন, চিন্তার কথা। নগেন দারোগা বলল, আপনি বুড়ো মানুষ, একা থাকেন। চোর ডাকাত জানে যে আপনি বিদেশ থেকে মেলা টাকা পয়সা নিয়ে এসেছেন, তাই আপনাকে নিয়েও আমাদের ভাবনা হচ্ছে। আপনি দুর্জয় সাহসী না হলে এইভাবে একা থাকতেন না। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার নিরাপত্তার জন্য একটা পাহারা বসাবো। সুজন চমকে উঠে বললেন, সর্বনাশ, ও কাজও করতে যাবেন না? কেন বলুন তো? সুজন মাথা নেড়ে বললেন, আপনাদের ধারণা ভুল। টাকা পয়সা আমার বিশেষ কিছুই নেই। বিদেশে আমি অনেক রোজগার করেছিলুম বটে, কিন্তু দেশে ফিরে একটা ব্যবসা করতে গিয়ে আমার বেশিরভাগ টাকা নষ্টই হয়ে গেছে। এখন যা সামান্য আছে তা দিয়ে কোনো রকমে চলে যায়। চিন্তা করবেন না, টাকা পয়সা আমার ঘরে থাকে না, কালীপুরের ব্যাংকে রাখা আছে। নগেন দারোগা মাথা নেড়ে বলল, কিন্তু চোর ডাকাতরা তো আর তা জানে না, তারা হানা দিতেই পারে। সুজন একটু চুপ করে থেকে বললেন, আপনি প্রাক্তন দারোগা বলেই বলছি, দোষ ধরবেন না। এ তল্লাটের চোর ডাকাতদের আমি চিনি, কিছু ভাবসাবও আছে। আমাকে নিয়ে মোটেই উদ্বিগ্ন হবেন না। আপনাদের কি ধারণা হয়েছে যে সুলোপানি আর পরঞ্জয়ের পর এবার আমার নিরুদ্দেশ হওয়ার পালা? নগেন দারোগা মাথা চুলকে বলে, বলা তো যায় না। সুজন বললেন, গুম করলে অন্য কথা, কিন্তু নিজের ইচ্ছে হঠাৎ এ বয়সে নিরুদ্দেশ হওয়ার ইচ্ছে আমার নেই। আর গুম করার চেষ্টা কেউ করলেও কাজটা সহজ হবে না। সত্তরেও আমি বেশ তেজি লোক, বালিশের পাশে পিস্তল নিয়ে শুই। ঘাবড়াবেন না, পিস্তলের লাইসেন্স আছে। গদাই লস্কর চিন্তিত ভাবে বলল, তবু সাবধানের মার নেই। আপনার বাড়িতে আলাদা করে পাহারা না বসালেও সারা গাঁয়ে সারা রাত পাহারার ব্যবস্থা করা হয়েছে। সুজন বললেন, ভালোই করেছেন, তবে আমার বিশ্বাস এসব গুমটুম নয়। নগেন বলল, তাহলে কি? সুজন একটু চিন্তিত ভাবে বললেন, সুলোপানি একজন বাতিগ্রস্ত মাথা পাগলা লোক। আমি বৈজ্ঞানিক বলে সে আমার কাছে নানা উদ্ভট প্রস্তাব নিয়ে আসতো। গুপ্তবিদ্যা আর অলৌকিকের ওপর খুব ঝোঁক ছিল। আমার মনে হয় সেই রকমই কোনো বিদ্যা অর্জনের জন্য কোথাও গেছে। কিংবা, নগেন ঝুঁকে বসে বলে, কিংবা সে কথা থাক, আর একটু বিচার বিশ্লেষণ করে ভেবে তবেই বলা যাবে। গদাই বলল, আপনি কি শুনেছেন যে তার ঘরে একটা কাঠের বাক্সে 7টা কড়ি আর 7টা পয়সা ছিল? হ্যাঁ, শুনেছি। জিনিসগুলো সে আমাকে দেখিয়েও গেছে। কেন দেখিয়েছিল? মাথা নেড়ে সুজন বলল, তা জানি না। সে শুধু জিজ্ঞেস করেছিল, এগুলো দেখে আমি কিছু বুঝতে পারছি কিনা। আপনি কি বললেন? আমি কিছু বুঝতে পারিনি, সেটাই বললাম। আপনি কি জানেন, যেদিন সে গুম হয় সেদিন আমার নাকের ডগা দিয়ে বাক্সটা লোপাট হয়ে যায়? তাও জানি। ব্যাপারটা রহস্যময় বলে মনে হচ্ছে না? হচ্ছে। ওই কড়ি আর পয়সা কোনো সংকেতও তো হতে পারে। হতেই পারে, কিন্তু সংকেত ভেদ করবার মতো বুদ্ধি আমার নেই। আপনাদের বলি, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এত ভাবছেন কেন? গাঁয়ের মানুষ সহজেই রহস্যের গন্ধ পায়।
আমি বিজ্ঞানী বলেই বাস্তবভাবে ব্যাপারটা দেখবার চেষ্টা করি। ওই পয়সা আর কড়ির ভেতরে কোথাও সংকেত বা রহস্য না থাকারই সম্ভাবনা বেশি। যে বাক্সটা চুরি করেছে সে গুপ্তধনের সম্ভাবনার কথা ভেবেই করেছে হয়তো, কিন্তু লাভ হবে বলে মনে হয় না। গদাই বলল, রাত ৮টার সময় সুলোপানি রোজ অট্টহাসি হাসতো, এখন সেটাকেও অনেকেই সংকেত বলে মনে করছে। আপনার কি মনে হয়? সুজন মৃদু হেসে বলল, বাতিক ছাড়া আর কিচ্ছু নয়। হাসিটা আমিও শুনেছি, কিছু মনে হয়নি। নগেন দারোগা হতাশার গলায় বলল, না, আপনি দেখছি সবই উড়িয়ে দিচ্ছেন। সব উড়িয়ে দিচ্ছি না, আপনারা যা বললেন এসব নিয়েও ভাববো। গদাই নস্কর আর নগেন দারোগা উঠতে যাচ্ছিল। সুজন বললেন, একটা কথা, গোপেশ্বর গোস্বামীকে তো চেনেন নিশ্চয়ই? নগেন বলল, চিনবো না, সে তো গাঁয়েরই লোক। লোকটা কেমন? মিটমিটে বিচ্ছু টাইপের, তবে তার নামে তেমন কোনো বড় অভিযোগ নেই। কেন বলুন তো? এমনি কৌতূহল, সে মাঝে মাঝে আমার কাছে আসে। কি বলে সে? সুজন একটু হেসে বললেন, কুট কচালি করতেই আসে, লোকটাকে সুবিধের ঠেকে না। নগেন মাথা নেড়ে বলে, লোক সুবিধেরও নয়, তেমন কিছু হলে জানাবেন, ধমকে দেব। না না, ধমকানোর কিছু নেই। দুজনে চলে যাওয়ার পর সুজন উঠলেন, স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম করে বেরিয়ে পড়লেন। তার একখানা মোপেড আছে, মোপেডটা ঘর থেকে বের করে উঠোনে নামিয়ে স্টার্ট দিলেন। তারপর গাঁয়ের দক্ষিণ প্রান্তের দিকে গাড়িটা চালিয়ে দিলেন। হরিপুর ছাড়িয়ে মাইল ৫ আসার পর মোপেড থামিয়ে কাঁধের থলি থেকে একটা শক্তিশালী ক্ষুদে দূরবীন বের করে পেছনের দিকটা ভালো করে লক্ষ্য করলেন সুজন। না, কেউ আসছে না অনুসরণ করে। নিশ্চিন্ত হয়ে তিনি ফের গাড়ি ছাড়লেন। প্রায় ২০ মাইল তফাতে ৭ গাঁ। গ্রামের উত্তর দিকে একখানা পাকা বাড়ির সামনে গাড়ি থামিয়ে দিলেন সুজন। বারান্দায় উঠে দরজায় টোকা দিতেই দরজা খুলে একটা বেঁটে লোক উঁকি দিল। আরে আপনি? জরুরি কথা আছে, আসুন, ভেতরে আসুন। সুজন ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। সন্ধ্যের মুখে আজও ঝোড়ো হাওয়া ছাড়লো এবং ঘন মেঘ করে চারদিক অন্ধকার হয়ে গেল। তারপর নামলো তেড়ে বৃষ্টি। কবিরাজ রামহরি কিছু গাছগাছড়ার খোঁজে হরিপুরের দক্ষিণে গড় নাসিমপুরের জঙ্গলে গিয়েছিলেন। ফেরার সময় এই দুর্যোগ। সঙ্গে সঙ্গে অবশ্য ছাতা ছিল, কিন্তু ঝোড়ো হাওয়ায় ছাতা উল্টে শিকগুলো ছয় ছত্র খান। ঠান্ডা হাওয়ায় বরফের কুচির মতো বৃষ্টির ফোঁটা থেকে মাথা বাঁচাতে রামহরি দৌড়ে সামনে যে বাড়িটা পেলেন তার মধ্যে ঢুকে পড়লেন। ঢুকেই খেয়াল হলো এটা সরলা বুড়ির বাড়ি। এ বাড়ি থেকে সুলোপানে নিরুদ্দেশ হওয়ার পর থেকে তালা বন্ধ হয়ে পড়ে আছে। ভয়ে লোকে এ বাড়ির ত্রিসীমানায় আসে না। রামহরি দাওয়ায় উঠে দাঁড়ালেন, কিন্তু দাওয়াতেও বৃষ্টির প্রবল ছাঁট আসছে। হাতড়ে হাতড়ে ঘরের দরজাটা দেখলেন, বেশ বড় সড়ো তালা লাগানো। সুতরাং ঘরে ঢুকে যে গা বাঁচাবেন সে উপায় নেই। চারদিকে ঘুটঘুট করছে অন্ধকার, ব্যাঙ ডাকছে পেছনের পুকুরে, গাছপালায় বাতাসের অতিপ্রাকৃত শব্দ হচ্ছে, যেন পেতনির শ্বাস। রামহরি গাঁয়ের লোক, সহজে ভয় খান না, কিন্তু আজ যেন গাটা একটু ছমছম করছে। সরলা বুড়ির বাড়িটা গাঁয়ের বাইরে, কাছে পিঠে অন্য বাড়িঘর নেই। সরলা পিসির সাহস ছিল বটে, একাই নির্জন পুরীতে বুড়ি দীর্ঘদিন বাস করেছে। সুলোপানি তো এলো এই সেদিন। কবিরাজি চিকিৎসায় খুব বিশ্বাস ছিল পিসির। বেশ কয়েক বছর রামহরি তার চিকিৎসা করেছেন। বাড়িটার দাওয়ায় দাঁড়িয়ে আজ অনেক কথা
মনে পড়ছিল রামহরির, বিশেষ করে এক সন্ধেবেলার কথা। খুব শীত পড়েছিল সেদিন। গড় নাসিমপুরের জঙ্গলে সেই দিনই সন্ধেবেলা বাঘের ডাক শোনা যাচ্ছিল। খুব কুয়াশা ছিল চারদিকে। এটা যে সময়ের কথা, তখন সুলো পানি আসেনি। রামহরি যখন বুড়ির নাড়ি দেখছিল মন দিয়ে, তখন বুড়ি হঠাৎ বলে উঠল, ও বাবা রামহরি, তোকে একটা কথা বলবো। বলুন পিসিমা। আগে গায়ে মেলা চোর ঝাঁচর ছিল, বাইরে থেকেও আসতো সব দেহাতির চোর। এ বাড়িতে মাঝরাতেই আনাগোনা করতো তারা। তখন ঘরের দোর এঁটে বসে খুব বকাঝকা করতুম তাদের। তারাও মাঝে মাঝে আমার সঙ্গে বাইরে থেকে ঝগড়া করত। দু চারটে চোরের সঙ্গে এভাবেই বেশ ভাবসাব হয়ে গিয়েছিল। রামহরি অবাক হয়ে বললেন, তাই নাকি? এ তো সাংঘাতিক কথা পিসি। এক গাল হেসে বুড়ি বলল, তা কি করি বল, আমার তিনকুলে কেউ নেই, গাঁয়ের লোকও কেউ বড় একটা আসে না, একা থাকি। তা চোর ছাঁচোরদের সঙ্গেই যা একটু কথা টথা বলতুম, এখন আর তারা আসে না। কেন বলতে পারিস? তা তো জানি না পিসি, চোর ছাঁচোরদের সঙ্গে আপনারই বা দরকারটা কি? ওই যে বললুম তোকে, তারা এলে দুটো কথা কয়ে বাঁচতুম। দু চারজনের সঙ্গে তো বেশ ভাবই হয়ে গিয়েছিল। কালীচোর ছিল, 7 গায়ে বাড়ি, 4 ছেলে 2 মেয়ে নিয়ে বড় সংসার। তার আবার হাতে বাত ব্যাধি ছিল, বউটা দজ্জাল বলে কত দুঃখ করত। আর ছিল নবাচোর, একেবারে ছেলে মানুষ। তার সৎ মা বলে বাড়িতে আদর ছিল না। একবার তাকে জানলা গলিয়ে এক বাটি পান্তা ভাত খাইয়েছিলুম। আরো ছিল গনসা চোর, খুব পাজি ছিল, জানলায় দমাদম ইট মারতো। একখানা টাকা ছিল তার বরাদ্দ, টাকা দিলেই চলে যেত। রামহরি হাসলেন, ওরে বাস, এ তো সাংঘাতিক কথা। তা বাবা, চোর সকল যে উধাও হয়ে গেল, এরকমটা কি ভালো? লোকে তো বলে চোর ছাঁচোর না থাকাই ভালো। সে তোদের বেলায়, আমার বাপু চোর টোর তেমন খারাপ লাগে না। রামহরি মাথা চুলকে বললেন, একা থেকে থেকে আপনার মাথাটাই গেছে দেখছি পিসি। তা একা থাকবার দরকারটাই বা কি? একজন কাজের মেয়ে রেখে দিন না, সে দিন রাত থাকবে আর মনের আনন্দে তার সঙ্গে বক বক করবেন। ওরে বাবা, কাজের মেয়ে রাখবো কি রে, তারা যে ভীষণ চোর হয়। আমি বুড়ো মানুষ, কোথা থেকে কোন জিনিসটা সরাবে টেরও পাবো না। রামহরি হেসে ফেললেন, তা সরালে সরাক না, আপনি তো চোরই খুঁজছেন। না না বাবা, ঘরে চোর পুষতে পারবো না, তবে আমার একজন চোর খুব দরকার। একটা ভালো দেখে চোর খুঁজে পেতে দিতে পারবি বাবা? আনাড়ি হলে চলবে না, বেশ পাকা চোর চাই। পারবি? রামহরির তো এক গাল মাছি। সরলা পিসির মাথাটা যে একটু বিগড়েছে, সে বিষয়ে তার আর সন্দেহ রইল না। কিন্তু মুশকিল হচ্ছে, মাথা বিগড়ানোর অন্যান্য লক্ষণ ঠিক মতো মিলছে না। তিনি আমতা করে বললেন, আচ্ছা, দেখবক্ষণ। আমার কাছে রুগী যারা আসে, তাদের মধ্যে খুঁজলে হয়তো এক আধজন চোর পাওয়া যেতেও পারে। ওরে না না, ব্যাপারটা হালকা ভাবে নিসনি, শক্ত কাজ, পাকা হাতের চোর ছাড়া পেরে উঠবে না। রামহরি অবাকের ওপর আরো অবাক হয়ে বললেন, চোরকে দিয়ে কি কাজ করবেন পিসি? তোর মাথায় কি গোবর রে রামহরি? চোর চাইছি কি চণ্ডীপাঠ করবে বলে? তাহলে চোরকে দিয়ে চুরি করাবো বাবা, তবে কাজটা শক্ত, তাই পাকা হাতের লোক খুঁজছি। চুরি করাবেন পিসি? কি সর্বনেশে কথা! কি চুরি করাবেন? কেন চুরি করাবেন? চুরি করা যে মহাপাপ। ফোকলা মুখে এক গাল হেসে সরলা পিসি বলল, শাস্ত্রের কথা কি আর জানি না রে বাপ? সব জানি, চুরি করা পাপ, মিথ্যে কথা বলা পাপ, আরো কত পাপ আছে। তাহলে চুরি করতে চাইছেন কেন? কথাটা ভেঙে বলতে পারছি না রে বাপ, বলতে ইচ্ছে যাচ্ছে বটে,
কিন্তু কথাটা এক্ষুনি ফাঁস হয়ে গেলে মুশকিল। আগে একটা ভালো দেখে চোর এনে দে, কাজটা উদ্ধার হোক, তারপর একদিন তোকে সব খুলে বলবো। রামহরির যদিও সরলা পিসির মাথার গন্ডগোল হয়েছে বলে সন্দেহ রয়ে গেল, তবুও চোর তিনি খুঁজছিলেন। তার রোগীদের মধ্যে একজন ছিল নিতাই পাল। তার আধ কপালে মাথা ধরার জন্য চিকিৎসা করাতে আসতো। নিতাই নানা জায়গায় ঘোরে, খুব ফিকির ফন্দি জানে। তাকেই রামহরি চোরের কথা বললেন। ও নিতাই, আমাকে ভালো একজন চোরের সন্ধান দিতে পারো? চোর বলে নিতাইয়ের যে কিসে হাসি, হাসি আর থামেই না। তারপর বলল, কবরেজ মশাই, ব্যাপারটা কি? সে আছে, বলা যাবে না। বলি, চোর ধরে তাকে বেটে বা থেঁতো করে ওষুধ বানাবেন না তো? আয়ুর্বেদে নাকি কিম্ভূত আর বিটকেল নানা জিনিস দিয়ে ওষুধ বানায়। আরে না না, অন্য ব্যাপার। তার নিতাই এনেছিল দুটো চোরকে, একজন ফিচকে, অন্যজন ফটিক। দুজনেরই বয়স কম, দুজনেই রোগা, দুজনেই কালো, দুজনেরই মাথায় বাবরি চুল, দুজনের চোখেই বেশ চালাক চালাক দৃষ্টি, আর দুজনেরই মুখে মিচকে হাসি। রামহরি বুঝলেন এরা সত্যি কাজের লোক। দুজনকেই সরলা পিসির কাছে নিয়ে গিয়েছিলেন রামহরি। চোর দেখে পিসির আনন্দ আর ধরে না। তাড়াতাড়ি মুড়ির মোয়া আর নাড়ু খেতে দিলেন। তারপর রামহরিকে বললেন, তোর উপকারের কথা ভুলবো না, এবার তুই বাড়ি যা, এদের সঙ্গে আমার গোপন শলা পরামর্শ আছে। এতদিন বাদে সেই সব কথা মনে পড়ে রামহরির একটু হাসি পাচ্ছিল। চোর দিয়ে সরলা পিসি কি করেছিল তা আজও জানে না রামহরি। সামনেই একটা তাল গাছের মাথায় নীল বিদ্যুতের ধাঁধানো শিখা নেমে এলো। দপ করে আগুন জ্বলে উঠল গাছের মাথায়। তারপর যে বাজের শব্দটা হলো, তা থেকে কান বাঁচাতে রামহরি দু কান চেপে ধরে রইলেন। তারপর হঠাৎ শুনতে পেলেন খুব কাছে কারা যেন কথা কইছে। একটু থতমত খেয়ে ঠাহর করে শুনলেন, তালাবন্ধ ঘরের ভেতর থেকে কথা শোনা যাচ্ছে। রামহরির মেরুদণ্ড বেয়ে হিমের স্রোত নেমে এলো। রামহরি আসলে সাহসী মানুষ। বন্ধ ঘরের ভেতর থেকে কথার আওয়াজ পেয়ে প্রথমটায় ভয় খেলেও সামলে গেলেন। তারপর জানালার বন্ধ পাল্লায় গিয়ে কান পাতলেন। ঝড় বৃষ্টির শব্দে প্রথমটায় কিছু শুনতে পেলেন না, কিন্তু প্রাণপণ মনঃসংযোগ করে থাকার ফলে একটু বাদে শুনতে পেলেন কে যেন কাকে বলছে, হা হা বাবু, ও বাত তো ঠিক আছে, কসুর হয়ে গিয়েছে বাবু। আমি সমঝালাম কি বহুত দিন বাদে ইস তরফ যখন এসেই গেছি, তখন বুড়ি মায়ের সঙ্গে একটু বাতচিত করিয়ে যাই, উসিলিয়ে। অন্য গলাটা বাঘা গর্জন করে উঠল, চুপ বেয়াদব, ফের মিছে কথা হচ্ছে। বুড়িমাকে তুই চিনতিস? তুই তো ঢুকেছিলি চুরি করতে। অন্য গলাটিতে বিনয় ঝরে পড়ল, নেই মালিক, চুরি উরি আমার কাম নেই, আমি তো মোলক মে চাষবাস করে খাই। চোর যদি না হোস তবে ওই শীতটা কেটেছে কে? কই চোর টোরের কাম হবে হুজুর, কই শিয়াল ভি হতে পারে, আমি ওসব কাজ জানি না মালিক। না, তুমি ভাজা মাছটি উল্টে খেতে জানো না, তা বুঝেছি, কিন্তু তোর হাতে যে মাটির দাগ লেগে আছে, পায়ের কাছে যে শীতকাঠি পড়ে আছে, এগুলো কোত্থেকে এলো? ওরে বাপ, এটা কি শীতকাটুয়া আছে নাকি বাবু? এইরকম চিজ তো আমি কখন দেখি নাই। হুজুর, মালুম হয়েছে কি কনি, চোর বেটা বদমাস জরুর ঘুষিয়ে কোথা ছিপকে বইসে আছে, ঢুঁড়লে উস্কো মিলে যাবে। হ্যাঁ, তুমি বড় সাধু পুরুষ। এখন বল, তোকে যদি মেরে পুঁতে ফেলি তাহলে কেমন হয়? খুব খারাপ হবে মালিক, আমি ভালা আদমি আছে। তুই ওই শীত দিয়ে ঢুকেছিস,
নইলে তোর গায়ে অত কাদামাটি লেগে আছে কেন? ওই বাত ঠিক আছে মালিক, বহুত দিন বাদ এদিকে আসলাম তো, ভাবলাম কি বুড়িমার সঙ্গে একটু মুলাকাত করে যাই। দরওয়াজা বন্ধ দেখে বুড়িমা বুড়িমা বলকে চিল্লামিল্লি করে দেখলাম, কই আওয়াজ নেই। তখন কটিকে পিছে এসে দেখলাম এই গর্তটা আছে। তখন ভাবলাম কি বুড়িমার জরুর কই তাকলিফ হচ্ছে, উসলিয়ে গর্তর ভিতর দিয়ে ঢুকে আসলাম। মোটা গলার লোকটা হা হা করে অট্টহাসি হেসে বলল, বটে, তোর মনটা দেখছি ভারী নরম। এখন বলতো, বুড়িমাকে তুই চিনতিস? হ্যাঁ হ্যাঁ জরুর, বুড়িমা বহুত ভালো আদমি ছিলেন। তোর সঙ্গে কি করে আলাপ হলো? আমি বুড়িমার কাজ কাম কুছ করে দিতাম, লকড়ি কেটে দিতাম, পানি তুলে দিতাম, বাতচিত भी হতো। কি বাতচিত হতো? कोई खास बात नहीं, বুড়িমা পুছ করতেন, बेटा रामप्रसाद, তোহার মতো ऐसा अच्छा लड़कर इतना मुसीबत কাছে, আসমানে ভগবান যদি থাকেন তো তেরা ভি একদিন ডাল গলেগা। হ্যাঁ হ্যাঁ, কুছু হবে তোর রামপ্রসাদ, এই বুড়িমার আশীর্বাদ তোহার ভালাই করবে। বটে, বুড়িমা তোকে আশীর্বাদ করতো? আর তার জন্যই তুই বুড়িমার ঘরে শীত কাটলি? ছি ছি হুজুর, শীত তো আর কই কাটিয়েছে, আমি তো শুধু ঘুষেছি। কেন ঘুষেছিস সত্যি করে বল, নইলে এই যে ভোজালি দেখছিস এটা তোর পেটে ঢুকে যাবে। রাম রাম বাবুজি, ওসব ভুজালি উজালি খুব খারাপ জিনিস আছে। রামপ্রসাদ ছোটা মোটা আদমি আছে, ছুছুন্দার মারিয়ে হাত মেয়ে গন্ধ কায়ে করবেন? হাত গন্ধ করতে আমার আপত্তি নেই। এখন খোলসা করে বলতো, কি খুঁজতে তুই এখানে ঢুকেছিলি? হনুমানজি কি ক্রিয়া হুজুর, মতলব কিছু খারাপ ছিল না, বুড়িমার আশীর্বাদ লিব বলে একবার এসেছি, কাম কাজ কিছু খারাপ যাচ্ছে। চুপ বেটা, ফের মিথ্যে কথা। পটাং করে একটা থাপ্পড়ের শব্দ শুনে বাইরে রামহরি চমকে উঠলেন। থাপ্পড়টা যেন বাজের মতোই আওয়াজ হলো। মার গায়া বাপরে! এবার বল বেটা, নইলে। আচ্ছা আচ্ছা, বলছি মালিক, ইতনা জোর বাপটা নেই খায়া হুজুর। এবার বলবি না ফের একটা বসাতে হবে? নেহি হুজুর, और নেহি, আমি ঘুষেছিলাম একটা জিনিস একটু ঢুঁড়তে। কি জিনিস? কই খাস জিনিস না আছে বাবুজি, একটা বাক্স। বাক্স? তাতে কি আছে? সে আমি জানি না, তবে বাক্সটা বুড়িমা চোরাই করিয়ে নিয়ে এসেছিলেন। চুরি করে? কে বললো তোকে? জন চুরি করিয়েছিল উসি আদমি बोला মালিক। সে কে? নাম বললে আপনি চিনবেন? বলেই দেখ না। একটার নাম ছিল ফটিক, আর দুসরার নাম ছিল ফিচকে। ফটিক আর ফিচকে? কই, এরকম নামে তো কাউকে চিনি না। দেখে চিনবেন মালিক, দোনো চোর ছিল। মিছে কথা বলছিস না তো? সীতা মাই কি ক্রিয়া, মালিক ঝুট কেউ বলবে। বাক্সে কি ছিল? কিসকো মালুম, কোই খাস চিজ হতে পারে। ওই দেখেন কে, নিয়ে এসেছিলাম তো, এসে দেখি আপনি ঘোরের মধ্যে বসিয়ে আছেন। রাম রাম বাবুজি, আমি তাহলে এখন আসি। ফের সেই হা হা অট্টহাসি, তারপর গর্জন। আমাকে বোকা ঠাওয়ালি নাকি রে রামপ্রসাদ? এত সহজে ছাড়া পাবি ভেবেছিস? আগে কথা ওগরা, ওই বাক্সে কি ছিল বল, নইলে। হ্যাঁ হ্যাঁ, পারেশান কেন হবেন হুজুর, ফিন ঝাপটা মারলে আমি তো মরিয়ে যাবে। তাহলে ভালো ভালো বলে ফেল। হুজুর, কসুর মাফ করিয়ে দিবেন। ফটিক আমাকে বলেছিল কি বাক্সের মধ্যে কুছ তামাকা পয়সা আর কড়ি ছিল। कुछ खास चीज नहीं, বুড়ি মা উন দো চোর কো 200 रुपया বকশিস দিয়েছিল। সির্ফ কড়ি আর পয়সা কা লিয়ে বুড়িমা কেন 200 रुपया বকশিস দিয়েছিল, ওহি পুছনে কে লিয়ে আমি এসেছিলাম। সেটা তো আমারও জানা দরকার। 7টা পয়সা আর 7টা কড়ির জন্য সরলা পিসি এত উতলা হয়েছিল কেন? তুই কিছু জানিস না? নাহি মালিক, রামপ্রসাদ বুরবাক আদমি আছে। কেমন বুড়বাক তা বুঝতেই পারছি। তা বাক্সটা
সরালো কে তা জানিস? নেই মালিক, আমি তো মুলুকে চালিয়ে গিয়েছিলাম। চোর দুটো কোথায় থাকে জানিস? নেহি হুজুর। তোর সঙ্গে দোস্তি ছিল? ज्यादा দোস্তি ছিল না, থোড়া সে জান পেহচান ছিল। কতদিন আগে? 4-5 বারস হবে। গুস্তাকি মাফ করবেন বাবুজি। বাক্সটা কোথায়? কোথায় তা জানলে কি আর বসে আছি রে বেটা? তন্ন তন্ন করে খুঁজে কোত্থাও পাইনি। যে সরিয়েছে তাকে হাতের কাছে পেলে ধড় আর মুন্ডু আলাদা করে দিতাম। হুজুর, একটা বাত বলবো? বল। রাত হয়ে আসছে। আঁধিয়ারি মেয়ে, আমি কিছু ভালো দেখতে পাই না। আমাকে আভি ছড়িয়ে দিন। বরখা ভি হচ্ছে, ভুখ ভি লাগা হ্যায়। বটে? পালাতে চাস? দাঁড়া, আমার একটা শ্যাঙাত এখনই এসে পড়বে। সে এলে তোর বিচার হবে। তারপর ভেবে দেখবো তোকে ছাড়া যায় কিনা। রামহরি একটু ভ্রু কুঁচকে ভাবলেন, সরলা পিসির বন্ধ ঘরে যে নাটকটা হচ্ছে তার কুশীলবকে একটু সচক্ষে না দেখলে তিনি স্বস্তি পাচ্ছেন না। কিন্তু হুট করে ঢুকবার পথ নেই। আর ঢুকলেও যে বিপদ হবে না তা কে বলতে পারে। ঠিক এই সময় রামহরির হঠাৎ মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। একবার ঘাড় ঘোরালেন রামহরি, কিন্তু ঘুটঘুটটি অন্ধকারে কিছু ঠাউর হলো না। বৃষ্টির তোড় আর বাতাসের জোর দুই বাড়ছে। রামহরি অস্বস্তি বোধ করতে লাগলেন। দু একবার বিদ্যুৎ চমকালো বটে, কিন্তু সে আলোতে কাউকে দেখা গেল না। রামহরি ভাবলেন, মনের ভুলই হবে। এই দুর্যোগে কে এসে তার পেছনে লাগবে? তবে এখানে আর কালক্ষেপ করা যে যুক্তিযুক্ত হবে না সেটা বুঝতে পারলেন রামহরি। সুতরাং ঝড় বৃষ্টি উপেক্ষা করেই তিনি দাওয়া থেকে নেমে পড়লেন। তারপর বয়স অনুপাতে ঝড় বৃষ্টির মধ্যে যত জোরে ছোটা যায় তত জোরেই ছুটলেন। কিন্তু সম্মুখে এত ঘুটঘুটে অন্ধকার যে দৌড় কেন, হাঁটাও খুব কঠিন। রামহরি প্রথমে একটা বাগানের বেড়া ভেঙে হুড়মুড় করে পড়লেন। তাতে চোর চোর বলে কেউ চেঁচিয়ে ওঠায় ভয় খেয়ে রামহরি আর এক দফা ছুটতে গিয়ে একটা গাছের সঙ্গে বেজায় ধাক্কা খেয়ে ধরণী তলে জলকাদায় প্রপাত হলেন এবং ফের উঠে দিগ্ভ্রান্ত হয়ে কোথায় যে যাচ্ছেন তা বুঝতে না পেরে হাঁটতে লাগলেন। একবার তার মনে হলো পথ ভুলে গায়ে ঢোকার বদলে গায়ের বাইরেই চলে এলেন নাকি। এখন চেপে বৃষ্টি হচ্ছে, বিদ্যুতের চমকানি নেই বলে রাস্তাঘাট কিছু ঠাহর করার উপায় দেখছেন না। এই অবস্থায় হাঁটা অতীব বিপজ্জনক। কোনো খানাখন্দ পুকুরে ডোবায় পড়েন তার আর ঠিক কি। রামহরি সুতরাং একটা গাছ ঠাহর করে তার নিচে দাঁড়িয়ে পড়লেন। ছোটাছুটিতে যথেষ্ট ধকলও গেছে, একটু জিরোনোও দরকার। সরলা পিসির বাড়িতে কারা ঢুকে বসে আছে সে কথাটাও মাথায় ঘুরপাক খাচ্ছে। 7টা কড়ি আর 7টা পয়সার কথাও ভুলতে পারছেন না। ঝড় বৃষ্টি এবং ঘুরঘুরতি অন্ধকারের ভিতরে হঠাৎ রামহরি একটা ক্ষীণ আলোর রেশ দেখতে পেলেন। সামনে 50-60 গজ দূরে যেন একটা লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। মনে হলো কোনো বাড়ি থেকেই আলোটা আসছে। যার বাড়ি হোক, আশ্রয় তো আপাতত জুটবে, গায়ের সব লোকই তো চেনা। রামহরি গুটি গুটি আলোটার দিকে এগোতে লাগলেন। যত এগোচ্ছেন আলোটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। গাছপালার মধ্যে বাড়ির মতো কিছু একটার আকার দেখা যাচ্ছে। রামহরি জয় দুর্গা বলে এগিয়ে একেবারে বাড়ির দাওয়ায় উঠে পড়লেন। পাকা দালান, সামনেই একটা ঘরের কাঁচের শাসি দিয়ে লণ্ঠনের জোরালো বাতি দেখা যাচ্ছে। চিনতে আর ভুল হলো না রামহরির। কাঁচের শাসি দেওয়া বাড়ি হরিপুরে একটাই আছে। এ হলো সুজন বোসের বাড়ি। সুজন বোসের বাড়িতে সর্বদা গরম কফি পাওয়া যায়। মানুষটি পণ্ডিত বটে, কথা কয়ে যেন আরাম।
গা মুছে একটু জিরিয়ে বৃষ্টির তোড়টা কমলে বাড়ি যাওয়া যাবে। দরজায় কড়া নেড়ে রামহরির হাঁক মারলেন, সুজন বাবু আছেন নাকি? ও সুজন বাবু! কেউ সাড়া দিল না। রামহরি আরো বার কয়েক হাঁক ডাক করলেন। আশ্চর্যের ব্যাপার, ভেতরে আলো জ্বলছে, তালাও দরজায় দেওয়া নেই। তবে লোকটা কি বাথরুম টাথরুম গেছে? রামহরি জানলা দিয়ে ভেতরে উঁকি দিলেন। জানলায় একটা হাফ পর্দা টানা থাকায় কিছুই দেখতে পেলেন না প্রথমে। কিন্তু পর্দার ডান দিকে নিচের কোণটা সামান্য ফাঁক হয়ে আছে দেখে সেখানে চোখ পেতে রামহরি আপন মনেই বলে উঠলেন, সর্বনাশ! যা দেখলেন তা হলো পায়জামা পরা দুখানা পা মেঝেতে শটান হয়ে আছে, এক পায়ে চটি, অন্য পা খালি। এর মানে সুজন অসুস্থ হয়ে পড়ে আছে, যেমনটা স্ট্রোক হলে হয়, নইলে অন্য কিছু। রামহরি আতঙ্কিত হলেও তিনি কবিরাজ মানুষ, লোকের রোগ ভোগ বিপদ দেখলে পালানো তাঁর ধর্ম নয়। তিনি দরজায় ফের ধাক্কা দিলেন, তারপর ওপর দিকটা হাতড়ে দেখলেন বাইরে থেকে শেকল তোলা আছে। শেকলটা খুলতেই বাতাসের ধাক্কায় দরজার দুটো পাল্লা ধড়াস করে খুলে গেল। ঘরে ঢুকেই আগে দরজাটা বন্ধ করে ছিটকিনি দিলেন রামহরি। তারপর দেখলেন ঘরটার অবস্থা লণ্ডভণ্ড। স্টিলের আলমারিটা হাঁ করে খোলা। সুজন মেঝেতে শটান হয়ে শুয়ে আছেন উপুড় হয়ে। হাঁটু গেড়ে বসে আগে নাড়িটা পরীক্ষা করলেন রামহরি। নাড়ি আছে, প্রাণে বেঁচে আছে লোকটা। ভালো করে পরীক্ষা করতে গিয়ে রামহরি সুজনের মাথার পেছনে ক্ষতস্থানটা আবিষ্কার করলেন। লাঠি বা ওরকম কিছু নয়, নরম ভারী জিনিস দিয়ে সুজনকে মারা হয়েছে মাথায়। তার ফলে জায়গাটা ফুলে কালশিটের মতো পড়লেও রক্তক্ষরণ তেমন হয়নি। রবারের হোস দিয়ে মারলে এরকম হতে পারে। মুখে চোখে একটু জল ছিটিয়ে দিলেন রামহরি। তারপর হাত পা ভাঁজ করে কিছু প্রক্রিয়া চেষ্টা করলেন। মিনিট দশেকের চেষ্টায় সুজন চোখ মেলে চাইলেন। খুব ভ্যাবলা চোখ, যেন কিছুই চিনতে পারছেন না। আরো মিনিট দশেক বাদে সুজন উঠে চেয়ারে বসতে পারলেন। মুখে কথাও ফুটল, উফ, মাথাটা ছিঁড়ে পড়ছে যন্ত্রণায়। কে মারলো আপনাকে? সুজন মাথা নেড়ে বললেন, জানি না, মুখ ঢাকা দুটো লোক। কখন হলো? সন্ধ্যের পর। ঘরে বসে কাজ করছিলাম, কে যেন দরজায় কড়া নাড়লো। উঠে দরজা খুলতেই দুই মূর্তি ধাক্কা দিয়ে ঘরে ঢুকে পড়ল। তারপর পিস্তল বার করবার চেষ্টা করেছিলাম, পারলাম না। তার আগেই পেছন থেকে মাথায় এমন মারলো, তারপর আর কিচ্ছু মনে নেই। আপনার ঘরে ঢুকে ওরা তো লুটপাট করে নিয়ে গেছে বলেই মনে হবে। না, এ গাঁক্রমে বসবাসের অযোগ্য হয়ে উঠছে দেখছি। সুজন মাথাটা দুহাতে চেপে বসেছিলেন। হঠাৎ মুখ তুলে আলমারিটার দিকে চেয়ে বললেন, সর্বনাশ! বলেই তাড়াতাড়ি উঠে এসে আলমারিটার ভিতরে কি যেন আঁতিপাতি করে খুঁজে দেখলেন। তারপর বললেন, না, নিয়েই গেছে। কি নিয়ে গেছে সুজন বাবু? ও, সে একটা সোনার গয়না। কিরকম গয়না? ঠিক গয়না নয়, একটা সোনার ঘড়ি, দামি জিনিস। কথাটা যেন একটু কেমন ভাবে বলা। রামহরি একটু সন্দিহান হলেন, কিন্তু কিছু বললেন না। সুজন বললেন, আমার ঘরে তেমন দামি জিনিস কিছু একটা থাকে না। রামহরি চিন্তিত ভাবে বললেন, সোনার ঘড়িটাই বা কম কিসের? কত ভরি সোনা ছিল ওতে? 2-3 ভরি হবে বোধহয়, ওজন করিনি। কি ঘড়ি? রোলেক্স। টেবিলের উপর এই যে ঘড়িটা দেখছি, এটাও তো রোলেক্স বলেই মনে হচ্ছে। এটা নয় তো? সুজন একটু তটস্থ হয়ে বললেন, না, ওটা তো আমি হাতে পরি। এটা ছিল তোলা ঘড়ি। ওষুধপত্র ঘরে কিছু আছে? ক্ষতস্থানে একটু বরফ দিলে হতো। বরফ কোথায় পাবো? তবে আমার কাছে কিছু ওষুধ থাকে।
চিন্তা করবেন না, সামলে নেব। আপনি এসে না পড়লে কি যে হতো? রামহরি বললেন, আমি না এলেও তেমন কিছু হতো না। একটু বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকতে হতো এই আর কি। সুজন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমার একটা কথা রাখবেন রামহরি বাবু? বলুন। এই ঘটনার কথা কাউকে জানাবেন না। কেন বলুন তো? এত বড় ঘটনা চেপে যাব? শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ ছিল তৃতীয় পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি চতুর্থ পর্ব নিয়ে। শুনছিলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে নেওয়া গল্প হরিপুরের হরেক কাণ্ড। আজ ছিল তৃতীয় পর্ব। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি চতুর্থ পর্ব নিয়ে।